আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় স্টার ব্যাচ 8 ভালোবাসার মানুষজনগুলো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। যদিও আমাদের নিয়মিত ক্লাস রেকর্ড করার কারণে একটু কণ্ঠ বসে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু কিছু করার নাই। তোমাদের ভালোবাসা এবং তোমাদের অনুপ্রেরণা আমাদের এই কষ্টটাকেও লাঘব করে দেয়। তাই আমরা চেষ্টা করি এফটি পরিবার আমাদের ভালোবাসার মানুষদের পাশে থাকতে এবং তাদের সহযোগিতা করতে। সর্বোপরি আর একটা কথা হলো, তোমাদের মঙ্গল এবং তোমাদের ভালো পড়াশোনা এটা আমাদের জন্য একান্তই কাম্য। সো এই পরিশ্রমটা কিছুই না, আর আমরা যতটা পরিশ্রম করি তার থেকে বেশি পরিশ্রম তোমরা করো। তোমাদের অনেক বেশি প্রত্যাশা থাকে আমাদের উপরে বা আমাদের কাছে, টিচার আমাদের গাইড করবে, ভালো করবে, তাই না? সো এই প্রত্যাশাটা আমাদের কাজের স্পিডটাকে আরো অনেক বেশি দ্বিগুণ করে। সো স্টার ব্যাচ 8 তোমরা অনেক ছোট, আমাদের ছোট ভাই বোনের মতো। সো তোমাদেরকে আমি তুমি করেও বলতে পারি, তুই করেও বলতে পারি, কিছু মনে রাখো না। এটা হয়, পড়াইতে গেলে তুমিও হয় তুইও হয়, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এখন তোমাদের আজকের ক্লাসটা মূলত তথ্য উপাত্ত নিয়ে। তথ্য উপাত্ত বলতে আমরা কি বুঝি? পরিসংখ্যান, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলবো, যে স্ট্যাটিস্টিক্স কি বা তথ্য উপাত্তই বা কি, তাই না? উপাত্ত, তথ্য, তথ্য উপাত্ত, এই বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, তথ্য উপাত্ত মূলত তোমার পরিসংখ্যানে ব্যবহৃত সমস্ত তথ্যই কিন্তু কি ওটার উপাত্ত বা তথ্য আমরা বলে থাকি, তাই না? এটা আমরা একটু কয়েকটা কথা বলে নিই, তাহলে সেটা খুবই ভালো হয়। ধরো আমি বললাম একটা ক্লাসের 10 জন শিক্ষার্থীর গণিতের নাম্বার, বা একটা ক্লাসের 10 জন শিক্ষার্থীর গড় উচ্চতা, বা একটা ক্লাসে 40 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরের ফলাফল, এর প্রত্যেকটাই কিন্তু এক একটা তথ্য বা উপাত্ত, এটা পরিসংখ্যানের অন্তর্ভুক্ত। কিন্তু আমি যদি বলি 1 বা 0 বা 3 বা 4, এটা দ্বারা শুধু একটা সংখ্যাকেই নির্দেশ করে, এটা পরিসংখ্যানের কোনো তথ্য বা উপাত্ত না। তাহলে পরিসংখ্যানের তথ্য বা উপাত্ত হইতে গেলে একাধিক সংখ্যার সংমিশ্রণ থাকতে হবে এবং তার সুন্দর একটা বন্ধন থাকতে হবে। আচ্ছা, ধরো আমি বললাম যে একটা ক্লাসে 10 জন শিক্ষার্থী আছে, 10 জন শিক্ষার্থীর গণিতের 10 মার্কের সিটি হয়েছে। ধরো 10 মার্কের সিটির প্রাপ্ত নম্বর এরকম, ধরো আছে হলো 7, 4, 5, 9, 7, 8 এরকম, বা 6, 4, 9, 1, ধরো 6। আচ্ছা, ধরো এটাকে আমরা 7 দিলাম। হ্যাঁ, এগেইন 7 দিলাম। এইটা হলো 10টা সংখ্যা বা 10টা নাম্বার। গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। হ্যাঁ, যে তাদের সিটি যে পরীক্ষা হয়েছে, এই সিটি পরীক্ষার গণিতের প্রাপ্ত নম্বর হলো এইটা, গণিতের প্রাপ্ত নম্বর হলো এটা। ঠিক আছে, তাহলে এই সংখ্যা দ্বারা আমি কি বুঝতে পারি? যে এখানে 10 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। ধরো এটা সিটি হলো ক্লাস টেস্ট। এখন ভাই লক্ষ্য করো, আমি এই সংখ্যা দ্বারা কি বলতে পারি? যে এই সংখ্যা দ্বারা আমি বলতে পারি না যে এই সিটিতে সবচাইতে বেশি নাম্বার কত আসছে বা সর্বোচ্চ নাম্বারটা কত। সর্বোচ্চ নাম্বারটা কিন্তু নয়। তাহলে আমরা বলতে পারি যে এই উপাত্তের বা এই তথ্যের সর্বোচ্চ নাম্বার হলো 9। আবার আমি বলতে পারি যে এই 10 জনের মধ্যে সবচাইতে কম নাম্বার কে পেয়েছে? ধরো সবচাইতে কম নাম্বার পেয়েছে 4, তাহলে কিন্তু এটা উপাত্তের সর্বনিম্ন নাম্বার। বোঝাতে পারছি? আবার আরেকটা জিনিস খেয়াল করো তো, এইখানে সর্বাধিক নাম্বার কয়জন পেয়েছে? সবচাইতে বেশি সংখ্যক নাম্বার কয়জন পেয়েছে? 2 জন পেয়েছে। এটা হয়ে আর একটা 9 আছে। হ্যাঁ, এটা ধরো এই হলো সর্বনিম্ন নাম্বার। হ্যাঁ, এবং সর্বাধিক 9 কয়জন পেয়েছে? 2 জন। আচ্ছা, এবার যদি আমি বলি যে ধরো আমি বললাম যে সর্বাধিক সংখ্যক বার কোন নাম্বারটা পেয়েছে? 7, 1, 2 আর 3। তাহলে 7 এটা কয়বার পেয়েছে? একজন 7 বার। এই 7টা কয়জন পেয়েছে? 3 জন পেয়েছে। তাহলে এটা হলো সর্বাধিক বার 7 নাম্বারটা আসছে। তাহলে এই রকম তথ্য থেকে, উপাত্ত থেকে আমরা অনেক তথ্য বের করতে পারি। তাহলে প্রথমে আমরা কি বুঝে বললাম? যে সর্বোচ্চ নাম্বার
সর্বোচ্চ, একটা উপাত্তের সর্বোচ্চ নম্বর আমরা পেলাম। সর্বোচ্চ নম্বর কত পেলাম বলো তো ভাইয়া? সর্বোচ্চ নম্বর পেলাম 9। আচ্ছা, তারপরে আমরা কি পেলাম? উপাত্তের সর্বনিম্ন নাম্বার। সর্বনিম্ন নাম্বার, সর্বনিম্ন নাম্বার কত? সর্বনিম্ন নাম্বার কত? সর্বনিম্ন নাম্বার পেলাম হলো আমরা 4। সর্বাধিক বার কোন সংখ্যাটা আছে? সর্বাধিক বার, সর্বাধিক বার কোন নাম্বারটা আছে? 7। এইটা মূলত আমরা এখান থেকে তথ্যগুলো বের করতে পারলাম। আচ্ছা, এখন এই যে সর্বাধিক বার যেই নাম্বারটা থাকে এটা কিন্তু উপাত্তের প্রচুরক বলে। এটাকে কি বলা হয়? উপাত্তের প্রচুরক। আগেই শিখে রাখো, পরবর্তীতে আমরা এই নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। আচ্ছা, আর একটা বিষয় এবার এখান থেকে আমরা শিখি। এই যে উপাত্ত আমরা দেখলাম, এই যে উপাত্তটা যে আমরা দেখলাম, নর্মালি আমরা উপাত্ত যে দেখলাম, তাই না? তাহলে এই উপাত্তটা কি উপাত্ত? এই উপাত্তটা কিন্তু অবিন্যস্ত উপাত্ত। এটা কিন্তু সাজানো নাই, এটা কিন্তু সাজানো নাই। তাহলে এই উপাত্তটাকে কি বলা হয়? অবিন্যস্ত উপাত্ত। আর একটা উপাত্ত আছে, সেটাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। তাহলে উপাত্ত কয় প্রকার? উপাত্ত 2 প্রকার, একটা বিন্যস্ত উপাত্ত আর একটা অবিন্যস্ত উপাত্ত। তাহলে দেখো উপাত্ত, এই যে উপাত্ত, উপাত্ত কয় প্রকার? উপাত্ত কয় প্রকার বলো তো ভাইয়া? উপাত্ত হলো, এইখানে উপাত্ত কয় প্রকার? উপাত্ত হলো 2 প্রকার। কি 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 বলো তো? বলো তো ভাইয়া, বলো। উপাত্ত কয় প্রকার? 2 প্রকার। কি কি উপাত্ত পেলাম? আচ্ছা লিখে দিই, কি কি উপাত্ত আমরা পেলাম। আহারে আহারে, ঠিক আছে। তাহলে উপাত্ত আমরা কয়টা পেলাম? 2টা। ঠিক আছে, তাহলে একটা উপাত্ত আমরা কি পেলাম? বিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত। আর একটা কি পেলাম? অবিন্যস্ত। তাহলে এই 2টা উপাত্ত আমরা পেলাম, একটা বিন্যস্ত উপাত্ত আর একটা হলো অবিন্যস্ত উপাত্ত। একটা হলো বিন্যস্ত উপাত্ত আর একটা হলো অবিন্যস্ত উপাত্ত। তাহলে উপাত্ত কিন্তু 2 প্রকার, একটা বিন্যস্ত উপাত্ত আর একটা অবিন্যস্ত উপাত্ত। এখন এই অবিন্যস্ত উপাত্ত থেকে বিন্যস্ত করার নিয়ম আবার 2টা। এই অবিন্যস্ত উপাত্ত থেকে, এই অবিন্যস্ত উপাত্ত থেকে বিন্যস্ত করার প্রক্রিয়া কয়টা? বিন্যস্ত করার প্রক্রিয়া আবার 2টা, মানে 2টা প্রক্রিয়ায় এই অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করা যায়। সেটা কেমন? এই বিন্যস্ত 2টা ভাবে বিন্যস্ত করা যায়। বিন্যস্ত করে কিভাবে? এটা আমরা জানি, এটা আমরা জানি কিভাবে করে বলো তো? কিভাবে করে? 2টা ভাবে করে, 2টা ভাবে করে। একটা হলো কি জানো? মানের ঊর্ধ্বক্রম, একটাকে বলা হয় মানের ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম, তাই তো। আর একটা বলা হয় মানের অধক্রম, আর একটাকে কি বলা হয়? মানের অধক্রম, এটাকে বলা হয়। তাহলে একটা হলো মানের ঊর্ধ্বক্রম আর একটা হলো মানের অধক্রম। এই কয়েকটা জিনিস তোমাকে জানতেই হবে, তোমাকে জানতেই হবে। ওকে, একটা হলো মানের ঊর্ধ্বক্রম আর একটা হলো মানের অধক্রম। ঠিক আছে ভাইয়া, আমরা শিখলাম। তাহলে 2টা উপায়ে এটাকে বিন্যস্ত করা যায়, মানের ঊর্ধ্বক্রম আর একটা হলো মানের অধক্রম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু শিখলাম মোটামুটি। এখন এই সংখ্যাগুলোই যদি আমি লিখি, এই সংখ্যাগুলোই যদি আমি লিখি, তাহলে এইখান থেকে আমি আরো কিছু জিনিস, তথ্য বের করতে পারবো। কি বের করতে পারবো? এইখান থেকে আমি পরিসর নির্ণয় করতে পারবো। ধরো এই সংখ্যাগুলো যদি আমি আর একবার লিখি, এবার এটাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। দেখো, এটাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, এটাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। দেখো, মানের ঊর্ধ্বক্রম অনুসারে, মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে, মানের ঊর্ধ্বক্রমানুসারে কি সাজিয়ে।
দেখো এগুলোকে যদি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই তাহলে এটাকে আমি কিভাবে সাজাইতে পারি, সর্বনিম্ন নাম্বার কত 4, কয়বার আছে 2 বার, 4 4 লিখলাম 4 4, তারপরে কত আছে 5 লিখলাম 5, তারপরে কত আছে ভাইয়া বলো তো 6 আছে কয়বার, একবার লিখলাম 6 একবার, তারপরে কত আছে 7 আছে কয়বার, 3 বার, 1 2 3, 8 আছে কয়বার বলো তো ভাইয়া, 8 আছে একবার, 8 আছে কয়বার, একবার, 9 আছে কয়বার, 2 বার, 9 আর 9। আচ্ছা এই কয়েকটা সংখ্যা আমরা পেলাম, এটাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে আমরা এইভাবে পাই। তাহলে এইখান থেকে আমি কিন্তু পরিসর নির্ণয় করতে পারবো। পরিসর কি করে নির্ণয় করে জানো, পরিসর নির্ণয় করে কিভাবে জানো, পরিসর নির্ণয় সূত্রটা কি, আমি লিখলাম যে পরিসর নির্ণয় সূত্রটা জেনে রাখো। পরিসর সমান কি, উপাত্তের সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে উপাত্তের এটাকে বলা হয় পরিসর। তাহলে এটা কি বলবো আমরা, সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ নম্বর, যেটাই আমরা বলি, আমরা সংখ্যাই দেই, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, এটাকে ব্র্যাকেটের, তারপরে আমরা কি করব, একটা ব্র্যাকেট দিব, দিয়ে যোগ কত 1, এটাকে বলা হয় পরিসর। এটাকে বলা হয় পরিসর, এটা পরিসর নির্ণয়ের সূত্র, এটা পরিসর নির্ণয়ের সূত্র, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। বুঝছো? তাহলে পরিসর নির্ণয় করার পর এইখান থেকে আমাকে পরিসর নির্ণয় করতে হবে, পরিসর নির্ণয় করতে হবে। ধরো আমি পরিসর নির্ণয় করলাম, এখানে পরিসর কত হলো, ধরো এখানে পরিসর লিখলাম হলো আমি পরিসর, তাহলে পরিসর তাহলে এইখানে আমার পরিসর কত হবে, সর্বোচ্চ সংখ্যা কত আছে 9, সর্বনিম্ন সংখ্যা কত আছে 4, তাই না, যোগ কত 1, তাহলে 9 থেকে 4 বাদ দিলে থাকে 5, 5 এর সাথে 1 যোগ করলে হবে 6। তাহলে এই উপাত্তের পরিসর কত পেলাম আমরা, 6। এখন এইখান থেকে এটাকে যদি আমি, এটা তো অশ্রেণীবদ্ধ ডাটা, এটাকে বলা হয় অশ্রেণীবদ্ধ ডাটা। তাহলে এইখান থেকে যদি আমি সারণী তৈরি করতে চাই, যদি বলা হলো যে তুমি এইখান থেকে সারণী তৈরি করো, তাহলে এইখান থেকে যদি আমি সারণী তৈরি করতে চাই, বুঝছো ভাইয়া, তাহলে তোমার একটা জিনিস লাগবে, শ্রেণী ব্যাপ্তি। আমি যদি শ্রেণী ব্যাপ্তি জানি তাহলে আমি শ্রেণী সংখ্যা বের করতে পারবো। তাহলে আমি বললাম যে তাহলে শ্রেণী সংখ্যা কত হবে, শ্রেণী সংখ্যা হবে হলো শ্রেণী সংখ্যা কত হবে জানো, শ্রেণী সংখ্যা হবে হলো পরিসর থেকে শ্রেণী ব্যাপ্তি বাদ দিলেই, পরিসর থেকে পরিসর ডিভাইডেড বাই আমার কি হবে জানো, শ্রেণী ব্যাপ্তি। পরিসর থেকে যদি আমি শ্রেণী ব্যাপ্তি কি করি, ভাগ করি, তাহলে আমি কি পাবো, তাহলে কিন্তু আমি পাবো হলো শ্রেণী সংখ্যা। আমার কয়টা শ্রেণী সংখ্যা হবে সেই বিষয়টা আমরা বের করতে পারবো। আচ্ছা আর একটা বিষয় জেনে রাখো, এই সংখ্যার এইখানে কি আছে, মধ্যক। আমি যদি বলি যে এই উপাত্ত থেকে মধ্যক নির্ণয় সূত্রটা কি হবে, এই উপাত্ত থেকে মধ্যক নির্ণয় সূত্রটা হবে, যদি জোড় হয় তাহলে n ইকুয়ালস টু কত হবে, n/2 তম পদ প্লাস n/2 n+1/2 তম পদ, n+1 ডিভাইডেড বাই 2 তম পদ ডিভাইডেড বাই 2। আর যদি বিজোড় হয় তাহলে n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। আচ্ছা আমি লিখে দেই, যদি মধ্যক নির্ণয় করতে চাই তাহলে সূত্রটা কি হবে, তাহলে দেখো মধ্যক n সমান জোড় হলে, n যদি জোড় হয় তাহলে মধ্যক কত হবে, মধ্যক হবে এই যে মধ্যক, এটার সূত্র হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস আচ্ছা n+1 ডিভাইডেড বাই 2 তম পদ, n+1 ডিভাইডেড বাই 2 তম পদ ডিভাইডেড বাই হবে 2। বুঝছো? আচ্ছা n যদি বিজোড় হয় তাহলে মধ্যক কত হবে,
তাহলে মধ্যক নির্ণয় সূত্র কিন্তু এবার সোজা। তাহলে মধ্যক কত হবে? n+1 ডিভাইডেড বাই 2তম পদ, 2তম পদ। বুঝছো? মোটামুটি এই ছিল তোমাদের বেসিক এই অধ্যায়ের। ঠিক আছে ভাইয়া, বুঝছো তো? আশা করি সবাই বুঝছো। এবার আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আমরা 3টা ফরমেশনে তোমাদের এই ওয়ান শট ক্লাসটা রেডি করছি, বহু নির্বাচনী, সংক্ষিপ্ত প্রশ্ন এন্ড সৃজনশীল। আচ্ছা, আমরা একটা একটা করে আগাই, একটা একটা করে আগাই। দেখো, বহু নির্বাচনী বলা হয়েছে কোন উপাত্তের সর্বোচ্চ মান দেখো, সর্বোচ্চ মান এত, হ্যাঁ, সর্বোচ্চ মান কত দেওয়া আছে? সর্বোচ্চ মান কত দেওয়া আছে? এত। এবং সর্বনিম্ন মান হলো 70। শ্রেণী ব্যবধান 5 হলে উপাত্তের শ্রেণী সংখ্যা কত? তাহলে শুরুতেই আমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা থেকে কি নির্ণয় করতে হবে ভাই? পরিসর। তাহলে আমি এখান থেকে সেটা নির্ণয় করি। তাহলে সর্বোচ্চ নাম্বার যেটাকে আমি বলি, আচ্ছা দেখো, সর্বোচ্চ মান কত আছে ভাইয়া? 95। সর্বনিম্ন মান কত আছে? 70। তাহলে পরিসর কত? আমি একটা বড় করে দেখাইতেছি, বাদ বাকিগুলো খালি আমরা সমানে করে দেবো। হ্যাঁ, পরিসর সমান কত? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, এর সাথে আমার যোগ হবে কত? 1। তাহলে 95 বিয়োগ কত হবে? 25 যোগ কত? 1 ইকুয়ালস টু কত হবে? 26। তাহলে পরিসর আমার কত হলো? 26। তাহলে পরিসর যদি 26 হয়, তাহলে শ্রেণী সংখ্যা কত হবে? শ্রেণী সংখ্যা কত হবে বলো তো ভাইয়া? শ্রেণী সংখ্যা হবে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। পরিসর ডিভাইডেড বাই কি হবে? শ্রেণী ব্যাপ্তি। তাহলে পরিসর কত আছে? পরিসর আছে 26 ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান কত আছে? 5। এটাকে ভাগ করলে কত হবে? 5 5 25, 25 পয়েন্ট সামথিং হবে আর কি। আরে 5.2। তাহলে শ্রেণী সংখ্যা তো আর কখনোই কি হইতে পারে না? ভগ্নাংশ হইতে পারে না। তাহলে একটা জিনিস মনে রাখবে, যদি এখানে 5.1 হয়, 5.2 হয়, 5.3 হয়, 5.7 হয়, 5.8 হয়, যাই থাক, তাহলে এইটার পরের পূর্ণ সংখ্যাটা তোমাকে নিতে হবে। তাহলে এখানে কত হতো? অ্যাপ্রক্সিমেটলি 6। এটাই অ্যান্সার। যদি এখানে হতো 7.2, তাহলে শ্রেণী সংখ্যা হইতো কত? 7 এর পরের সংখ্যাটা কত? 8। এটি হলো অ্যান্সার, 7 6। ওকে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। নো ইস্যুস। তাহলে আমরা একটু দ্রুত আগাই। আচ্ছা, এত সংখ্যাগুলোর পরিসর কত? পরিসর নির্ণয় করতে বলছে ভাইয়া। পরিসর। তাহলে এইখানকার সর্বোচ্চ সংখ্যা কত খুঁজো। এইখানে সর্বোচ্চ সংখ্যা হলো 30। আচ্ছা, আর সর্বনিম্ন সংখ্যা কত? 6। তাহলে পরিসর কত হবে? বলো তো, বলো। ভিডিওটা পজ করে তোমরা লিখে ফেলো। পরিসর কত হবে? 30 বিয়োগ 6 যোগ কত? 1। তাহলে 24 যোগ 1 ইকুয়ালস টু কত? 25। তাহলে এই উপাত্তের পরিসর কত? 25। এই উপাত্তের পরিসর কত? 25। বুঝছো ভাইয়া? বুঝছো। নেক্সট আমরা একটু ফাস্ট আঁকাবো। আচ্ছা, কোন উপাত্তের সর্বোচ্চ মান 60। সর্বোচ্চ মানটা কত দেওয়া আছে বলো তো ভাইয়া? 60। সর্বনিম্ন মান কত আছে? সর্বনিম্ন মান আছে হলো কত? 20। শ্রেণী ব্যাপ্তি 5, দেন শ্রেণী সংখ্যা। তাহলে শুরুতে আমার কি করতে হবে? পরিসর। তাহলে পরিসর নির্ণয় সূত্র কি? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ কত? 1। তাহলে 60 থেকে 20 বাদ দিলে কত? 40। 40 এর সাথে 1 যোগ করলে কত? 41। তাহলে শ্রেণী সংখ্যা কত হবে বলো তো ভাইয়া? শ্রেণী সংখ্যা কত হবে? সর্বোচ্চ পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। পরিসর কত আছে? 41। শ্রেণী ব্যাপ্তি কত আছে? 5। এটা কত? 8.2 হবে বোধহয়, 8.2 সামথিং। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি 9 এর কাছাকাছি। তাহলে শ্রেণী
শ্রেণী সংখ্যা কয়টা হবে 9টা শ্রেণী সংখ্যা কয়টা হবে 9টা নেক্সট পাই চিত্রের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেরা একটা কোশ্চেন হ্যাঁ এটা হলো পাই চিত্র এই যে এই বৃত্তের এটা হলো কেন্দ্র বা সেন্টার পয়েন্ট একটা বৃত্ত হোক তারপরে হলো তোমার একটা বিন্দু হোক ধরো এখানে একটা বিন্দুর কথা বলা আছে এইখানে একটা বিন্দুর কথা বলা আছে হ্যাঁ এইখানে একটা বিন্দুর কথা বলা আছে এইখানে বৃত্তের কথা বলা আছে এই 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 এইটা একটু খেয়াল কর ভাই এইটা একটু খেয়াল কর দেখ আমি এইখান থেকে এইটা টানতে পারি তাহলে এইখানে আবার কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 180 আবার এই পাশে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 180 তাহলে এই বৃত্তের পরিধি 2πr এটা কত ডিগ্রির সমান 360 ডিগ্রির সমান অনুরূপ ভাবে একটা বিন্দুর ক্ষেত্রেও তাই 4টা সমকোণ তৈরি হয়েছে তাহলে এটাও কত 360 ডিগ্রি তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া কি বলতে পারি বলো তো তাহলে এইটার মানও কত 360 ডিগ্রি এবং এই বিন্দুর মানটাও কত 360 ডিগ্রি এটা আমাদের মনে রাখতে হবে তাহলে পাই চিত্রের কেন্দ্রেও কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে পাই চিত্রের কেন্দ্রেও কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে 360 ডিগ্রি বুঝছো তোমরা তো জিনিয়াস পড়াই আমি এই দেখো এইটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি মনে রাখবা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো 3টি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি কেন্দ্রীয় প্রবণতা মনে রাখবা এই যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি জানো এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি বলো কয়টি 3টি কি আর শিখে নাও ওকে 900 ঠিক আছে তো এই কেন্দ্রীয় প্রবণতা হলো 3টি কি গড় এটা হলো মধ্যক আর একটা কি প্রচুরক কেন্দ্রীয় প্রবণতার এটা হলো 3টা টার্মস মনে রাখবা গড় মধ্যক মধ্যক এন্ড কি গড় বুঝছো ঠিক আছে তাহলে এটা কত হবে 3টা ওকে ঠিক আছে নেক্সট এত সংখ্যাগুলোর গড় কত তাহলে গড় নির্ণয় সূত্র আমরা কি জানি ভাইয়া বলো তো গড় নির্ণয় সূত্র কি জানি লিখে নাও এই উপাত্ত থেকে যদি গড় নির্ণয় করতে বলে তাহলে তার গড় নির্ণয় সূত্র হবে রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশির সংখ্যা কি বলো রাশিগুলোর যোগফল কি ভাগ কি রাশির সংখ্যা রাশিগুলোর যোগফল ভাগ কত রাশির সংখ্যা রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা তাহলে এইখান থেকে আমি নির্ণয় করি দাও কি নির্ণয় করব সবগুলো যোগ করো তাহলে 0 9 15 15 আর 16 16 আর 4 20 23 23 আর 9 32 32 আর 1 33 33 আর হলো 5 তাহলে 33 আর 5 এ কত 35 33 আর 2 33 আর 2 তো 35 সংখ্যা আছে কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এখন কোশ্চেন হইতে পারে স্যার শূন্য তো আমি যোগ করে শূন্যই পাইছি তাহলে আমি শূন্যকে কেন কাউন্ট করব না শূন্য একটা সংখ্যা ও যখন বামে বসে তখন তোর দাম নাই বাট যখন ও ডানে বসে তখন চিন্তা করে একের পরে যদি একটা শূন্য হয় 10 দুইটা শূন্য হলে 100 তিনটা হলে 1000 চারটা হলে 10000 পাঁচটা হলে 1 লাখ বেটা ওর দাম আছে কিন্তু তাহলে এইটা সমান কত হবে এটাকে ভাগ করলে হবে 3.5 এটাই হলো এর গড় 3.50 বা এটাকে বলা হয় এইটা বুঝছো ভাইয়া এই বুঝছিস কিনা বুঝছিস তাহলে এটার নির্ণয় সূত্র কি রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা
উপাত্তগুলোর মধ্যক কত? আমি আবারও বলছি, মধ্যক করার জন্য প্রথম কাজটাই আমাকে কি করতে হবে? প্রথম কাজটাই হলো এটাকে হয় আমার মানের ঊর্ধ্বক্রম, না হয় আমার মানের অধঃক্রম। তাহলে এটাকে আমি সাজাই, ধরো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজি, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম। ধরো ধরো ঊর্ধ্ব ক্রমানুসারে ধরো সাজি, এটাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজাই আবার কি হবে? সাজাও সাজাও সাজাও। দেখো সর্বনিম্ন সংখ্যা কত? 13, আমি লিখলাম 13। তারপরে কত আছে ভাইয়া? 16, আমি লিখলাম 16। তারপরে কত আছে ভাইয়া? 13 16, দেন কত? 21, লিখলাম কত? 21। তারপরে কত আছে? 23, লিখলাম কত? 23। তারপরে কত আছে? বলো 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 বলো। 28, লিখলাম হলো 28। তারপরে কত আছে? 29, লিখলাম কত? 29, লিখলাম। ঠিক আছে, 29। তাহলে মধ্যক কত হবে ভাই? মধ্যক কত হবে বলো? মধ্যকটা কত হবে? 1 2 3 4 5 6 6। যদি জোড় সংখ্যা হয় তাহলে মাঝের দুইটা সংখ্যার কি হবে? মাঝের দুইটা সংখ্যার গড়ই হবে মধ্যক। মাঝের, এটা হলো এমসিকিউ নিয়ম। তাহলে মধ্যক কত হবে? মাঝের দুইটা সংখ্যার গড়। তাহলে 1 2 3 1 2 3, তাহলে এই দুটো হলো মাঝের সংখ্যা, এদের গড়। তাহলে 21 যোগ 23 ডিভাইডেড বাই কত? 2। 21 আর 23 যোগ করলে হয় কত? 21 আর 23 যোগ করলে হয় 46 না 44, সরি কত হয়? 44 ডিভাইডেড বাই কত? 2। তাহলে এটা কত হবে? 22। এটা তুমি ওই সূত্রের ফরমেশনে ফালাইলে সেম মানটাই আসবে, সেম মানটাই আসবে, সেম মানটাই আসবে। এটাই হবে অ্যান্সার, যে n/2 তম পদ প্লাস n+1/2 তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে n কত? 6, 6/2 সমান কত? 3 তম পদ। তাহলে 1 2 3 প্লাস 1, তাহলে কত? 4 তম পদ। এই হলো 4। কোনো প্যারা আছে? এই যে শিখাইছিলাম, এই যে শিখাইছিলাম, এই যে শিখাইছিলাম। ওকে, যদি জোর হয়। হ্যাঁ, এইখানে একটু মিস্টেক আছে, এই যে এইখানে একটু মিস্টেক আছে, এইখানে ঠিক আছে। এটা কত হবে? এটা হবে +1, এখানে আমি +1 তম পদ। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। এইটা নাও, এইটা নাও। বলছো বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ কত? কিছুক্ষণ আগে শিখলাম। এই হলো বৃত্ত, তাহলে এই বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ কত? এই বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ কত? এই বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ কত? 360 ডিগ্রি। তাহলে এটার মান কত? এটার মান কত? 360 ডিগ্রি। সেম সেম এস যেটা শিখলাম। নেক্সট, এত এত সংখ্যাগুলোর গড় কত? তাহলে আমি কি শিখলাম? সংখ্যাগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তাহলে আমার গড় কত হবে বলো তো ভাইয়া? গড় কত হবে? সবগুলো যোগ করো, সবগুলো যোগ করো। 8 আর 12 20, 20 আর 6 20 আর 20 40, 40 আর হলো 33। তাহলে কত হলো? দাঁড়াও, 40 যোগ 16 যোগ 17 কত? 73। 73 ভাগ কত? ভাগ কত? 1 2 3 4 5, রাশি আছে কয়টা? 5টা। ভাগ করলে কত হবে? আচ্ছা, আমি আবারও যোগ করে দিই। 73 তো হয় না? 8 আর 12 20, 20 আর 20 40, 40 আর 6 হলো 56, 56 আর 17। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 73 ভাগ কত? 5, এটা কত হবে? 14.6। এটা কত হবে? 14.6। তাহলে এটা গড় কত? 14.6। গড় কত? 14.6। ওকে, নেক্সট, ক্রমযোজিত গণ সংখ্যা ব্যতীত গড় নির্ণয় করা অসম্ভব। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, এই কথাটা কিন্তু সত্য। কেন? কেন ভাইয়া জানো? গড় নির্ণয় করতে যদি আমি সারণী থেকে গড় নির্ণয় করি তাহলে আমার 3টা জিনিস লাগে। কি কি জিনিস লাগে শিখে নাও। কি কি জিনিস লাগে? আমার লাগে শ্রেণী ব্যাপ্তি। আমার কি কি লাগে? শ্রেণী ব্যাপ্তি। ওকে, তারপর আমার কি লাগে? 2 নম্বর জিনিসটা কি লাগে জানো? 2 নম্বর জিনিসটা লাগে শ্রেণীর মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দু আমার প্রয়োজন হয়, শ্রেণীর মধ্যবিন্দু প্রয়োজন হয়, যেটাকে আমরা বলি এক্স। 3 নাম্বার যেটা লাগে সেটা কি লাগে? গণসংখ্যা। গণসংখ্যা যেটাকে আমরা বলি এফ।
আর ফোর্থ যেটা লাগে এক্স এফ বা এক্স আই এফ আই, এটাকে বলা হয় এক্স আই, এটাকে বলা হয় এফ আই, এটা লাগে, মানে এই কথাটা সত্য, এটা ঠিক আছে। নেক্সট যেটা বলছে যে মধ্যক নির্ণয়ের জন্য আবশ্যক, হ্যাঁ মধ্যক নির্ণয়ের জন্য ঘর প্রয়োজন হয় তিনটা। একটা হলো শ্রেণী ব্যাপ্তি, 2 নম্বর ঘরটা কি লাগে বলো তো ভাইয়া? গণসংখ্যা। 3 নম্বর ঘরটা আমার কি লাগে? ক্রমযোজিত গণসংখ্যা। কি লাগে? গণসংখ্যা। এই জিনিসটা কিন্তু লাগে, মানে এ কথাও সত্য। আয়তলেখ অঙ্কনের জন্য আবশ্যক না, ক্রমযোজিত গণসংখ্যা আয়তলেখ অঙ্কনের জন্য লাগে না। আয়তলেখ অঙ্কনের জন্য কয়টা জিনিস লাগে? আয়তলেখ অঙ্কনের জন্য 2টা লাগে। একটা হলো শ্রেণী ব্যাপ্তি, আর একটা ঘর আমার কি লাগে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এটা যখন করাই তখন বুঝবা, এটা নিয়ে একটু আলোচনা করব। 3 নম্বর লাগে হলো গণসংখ্যা। তাহলে এটা যেটা বলছে এটা ঠিক না, তাহলে আমার অ্যান্সার কত হবে? 71। তাহলে অ্যান্সার আমার কত হবে? 71। বুঝছো? উদ্দীপকের এত নং প্রশ্নের উত্তর দাও। মধ্যক কোনটি? আচ্ছা মধ্যক কোনটি আমরা একটু দেখি। না, এটা সাজানো নাই। তাহলে শুরুতেই আমাকে কি করতে হবে? মানে ক্রমানুসারে সাজাতে হবে। তাহলে 1 লিখলাম, দেন 2, তারপর 3 লিখলাম, 3 5 5, তারপরে কত আছে দেখো তো? 10 লিখলাম, 10 12 and 12, আরেকটা কি আছে? 13। তাহলে লিখলাম কত? 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে n সমান কি? এইখানে n সমান কি বলো তো ভাইয়া? n হলো 9, যা কি বিজোড় সংখ্যা। n = 9, তাহলে এটা কি বিজোড় সংখ্যা? n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তার নির্ণয় সূত্র কি? n + 1 / 2 তম পদ। তাহলে n হলো 9, তার সাথে 1 যোগ করলে হবে 10, 10 কে 2 দ্বারা ভাগ করলে কত? 5। তাহলে 5 তম পদ কত? 1 2 3 4 5। আবার এই দিক থেকে কাউন্ট করো, 1 2 3 4 5। তাহলে এটার মধ্যক কত? 5। মধ্যক কত? 5। বুঝছো? নেক্সট, এত এর গড় কোনটা? সবগুলো যোগ করে আমাকে ভাগ করতে হবে। তাহলে 1 আর 2 কত? 4, 4 আর 2 কত? 6, 6 আর 5 কত? 11, 11 আর 5 কত? 11 আর 5 হলো 16, 16 আর 12 কত? 28, 28। আচ্ছা আমরা একবারে করি। 10 আর 12 32, 10 12, তারপরে হলো 13 12 10 5 6 63। তাহলে এটা যোগ করলে কত হবে? 63। তাহলে গড় = কত হবে? রাশিগুলোর যোগফল 63, আর ভাগ কত? 9টা সংখ্যা। তাহলে 7 নং কত? 63। এটা কত হবে? 7। এটা কত হবে বাবা? 7। এই বুঝছিস? ক্লিয়ার? নেক্সট, এত সংখ্যাগুলোর প্রচুরক কত? তাহলে সর্বাধিক বার যেই সংখ্যাটা আছে সেটাই প্রচুরক। এটাকে আর সাজানোর কিছু নাই, মানের ঊর্ধ্বক্রম অনুসারে বা অধক্রম অনুসারে সাজায় আমি কি করব? আমি তো এটা দেখেই বুঝতে পারবো যে কোনটা সর্বাধিক বার আছে। তাহলে ট্রাই করে দেখি কোনটা সর্বাধিক বার আছে। দেখো 8 আছে, 1 2 3 4 5। তাহলে 8 আছে আমার কয়বার? 8 আছে 5 বার। এইবার দেখো 7, 1 2 3 4। তাহলে 7 আছে আমার কয়বার? 7 আছে আমার 4 বার। 7 আছে কয়বার? 4 বার। তারপরে দেখো 9, 1 2 3। 9 আছে আমার কয়বার? 9 আছে কিন্তু আমার 3 বার। আচ্ছা, এরপরে দেখো 6 আছে কয়বার? আরে দেখো এটি 6 1 2। তাহলে আমার 6 আছে কয়বার? 6 আছে 2 বার। তাহলে সর্বাধিক বার কে আছে? এইটা আছে। সর্বাধিক বার এটা আছে। তাহলে আমার প্রচুরক কত? প্রচুরক হলো 8।
সর্বাধিক বার যেই থাকবে সেটাই হবে হলো আমার প্রচুরক। নেক্সট নেক্সট বলছে কি বলছে, প্রাপ্ত নম্বরের সারণী দেওয়া আছে, প্রথম শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে আমার প্রথম শ্রেণী তো এইটার মধ্যমান নির্ণয় করতে বলছে। মধ্যমান নির্ণয় সূত্রটা লিখে নে। মধ্যমানের একটা সূত্র আছে, লিখে নাও। মধ্যমান ইকুয়ালস টু, আচ্ছা এদিকে লিখে, মধ্যমান কিভাবে লিখবো জানো? শ্রেণীর উচ্চ সীমা যোগ নিম্ন সীমা শ্রেণীর উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ কত? উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ হলো 2। এইটাই হলো মধ্যমান নির্ণয়ের সূত্র। মনে রেখো। তাহলে এইটার মধ্যমান যদি আমি নির্ণয় করতে যাই তাহলে আমি কি করব? মধ্যমান যদি নির্ণয় করতে যাই তাহলে 51 প্লাস কত 60 ভাগ কত 2, ওই কথা অনুযায়ী তাহলে এখানে আমার কত হবে? 51 হিসেবে হইতেছে 111 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হবে 55.5। এটা কত হবে? 55.5। এটা হবে आंसर। বুঝছো? ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। নেক্সট 55 নম্বরের সারণী দেওয়া হলো। প্রদত্ত শ্রেণীতে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? প্রচুরক শ্রেণী কি জানো? প্রচুরক শ্রেণী জানো? সর্বাধিক বার যেই সংখ্যাটা গণসংখ্যা হবে ওই গড়টাই হবে প্রচুরক শ্রেণী। তাহলে এখানে প্রচুরক শ্রেণী কত বলো তো? এখানে প্রচুরক শ্রেণী কত হবে? এখানে প্রচুরক শ্রেণী হবে 81 থেকে 80। এইটাই হবে প্রচুরক শ্রেণী। তাহলে এই 81 থেকে কত 80, এটা হলো প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা বলা হয় এল। তাহলে এল ইকুয়ালস টু কত? এখানে 71। এল ইকুয়ালস টু কত? 71। ওকে তাহলে আমার অ্যান্সার কত? 71। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? 71। বুঝছো? ক্লিয়ার? নেক্সট। আচ্ছা আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাব। ভাইয়া দেখো, এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করব। পরিসংখ্যানের উপত্য কত প্রকার ও কি কি? পরিসংখ্যানের উপত্য কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা বিন্যস্ত আর একটা অবিন্যস্ত। এটা শিখেছি না? পরিসংখ্যানের উপত্য শুরুতেই কিন্তু আলোচনা করছি। পরিসংখ্যানের উপত্য কয় প্রকার? পরিসংখ্যানের উপত্য কত প্রকার? পরিসংখ্যানের উপত্য 2 প্রকার। যথা কি কি বলতো? নাম্বার ওয়ান কি বলতো? একটা হলো বিন্যস্ত উপাত্ত আর একটা হলো অবিন্যস্ত উপাত্ত। আর একটা হলো কি? অবিন্যস্ত উপাত্ত। ওকে, এই নেক্সট কোশ্চেন কি বলো? এত শিক্ষার্থীর 8ম শ্রেণী 25 জন শিক্ষার্থীর গণিত ভিতরের প্রাপ্ত নম্বর দেওয়া আছে, শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে এখান থেকে আমার ম্যাক্সিমাম নাম্বার মিনিমাম নাম্বার লাগবে। তাহলে এখান থেকে আমার ম্যাক্সিমাম নাম্বার লাগবে, দেন মিনিমাম নাম্বার লাগবে, মানে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা খোঁজো। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত? 60, 78, 86, 91, 93 and 93। তাহলে এখানে আমার ম্যাক্সিমাম নাম্বার কত? সর্বোচ্চ সংখ্যাটা 93। সর্বনিম্ন নাম্বারটা কত খোঁজো? 60, 65। তাহলে 60। তাহলে আমার সর্বনিম্ন নাম্বার কত? 60। তাহলে আমি পরিসর নির্ণয় করব। তাহলে আমি কি বলবো? তাহলে পরিসর কি? পরিসর হলো ম্যাক্সিমাম নাম্বার বিয়োগ মিনিমাম নাম্বার যোগ কত? 1 বা যোগ হলো 1। তাহলে ম্যাক্সিমাম নাম্বার কত আছে? 93 বিয়োগ মিনিমাম নাম্বার কত? 60, তার সাথে যোগ করো 1। যোগ করলে কত হবে? 33 আর 1 কত? 34। তাহলে আমি পরিসর পেলাম
পরিসর পেলাম 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 পরিসর পেলাম। আমার কি দেওয়া আছে বলতো? শ্রেণী ব্যবধান কত ধরতে বলছে? শ্রেণী ব্যবধান ধরতে বলছিল আমার 5। শ্রেণী ব্যবধান ধরতে বলছিল আমার 5। তাহলে শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান কত বলো ভাইয়া? বলো বলো বলো। 5। তাহলে আমার শ্রেণী সংখ্যা কত হবে? শ্রেণী, অতএব শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা। তাহলে আমার শ্রেণী সংখ্যা কত হবে বলো? শ্রেণী সংখ্যা হবে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। এটাকে ভাগ করলে 6 দশমিক সামথিং আসে। হ্যাঁ, এটাকে ভাগ করলে 6 পয়েন্ট সামথিং আসে, 6 পয়েন্ট সামথিং আসে। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখাই দিই। 34 ভাগ 5 6.8। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি কত? 7। তাহলে এটার শ্রেণী সংখ্যা কত হবে? এটার শ্রেণী সংখ্যা হবে 7। বুঝছো ভাইয়া? ওটা হলো অ্যাপ্রক্সিমেটলি চিহ্ন। ক্লিয়ার? নেক্সট, কোন উপাত্তের সর্বোচ্চ মান এত, সর্বনিম্ন মান এত। সেম প্রসেস। ম্যাক্সিমাম নাম্বার 85, মিনিমাম নাম্বার 45। তাহলে পরিসর কত ভাইয়া? পরিসর হবে তাহলে 85 বিয়োগ 45 যোগ কত? 1। বিয়োগ করলে কত হবে? 40 আর 1 কত? 41। তাহলে শ্রেণী সংখ্যা তোমার কত হবে বলো তো? শ্রেণী ব্যবধান তো, শ্রেণী ব্যাপ্তি তো তোমার দেয়াই আছে। তাহলে শ্রেণী সংখ্যা হবে, শ্রেণী সংখ্যা কত হবে? পরিসর ডিভাইডেড বাই কত আছে? শ্রেণী ব্যবধান। 5 × 40, 8.2। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি কত? 9। তাহলে তোমার শ্রেণী সংখ্যা কত হবে? শ্রেণী সংখ্যা হবে 9। ওকে, বুঝছো? নেক্সট, মোট এতজন শিক্ষার্থীর মধ্যে, এইটা একটু ভালো করে দেখো। এতজন শিক্ষার্থী এতজন শিক্ষার্থীর মধ্যে এতজনের জন্য পাইচিত্রের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এইবার বলছে যে পাইচিত্র কোণের পরিমাণটা কত হবে। তাহলে আমি বলি যে মোট একটা পাইচিত্রের কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 360 ডিগ্রি। তাহলে এটা হলো মোট 600 জনের জন্য। তাহলে 600 জনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে 1 জনের জন্য কত হবে আর 200 জনের জন্য কত হবে? এটা করলেই কিন্তু হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো? যে 600 জনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণ কত? কেন্দ্রে উৎপন্ন কোণ কত? বলো, কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 360 ডিগ্রি। তাহলে 1 জনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 360 কম ভাগ তাহলে কত? 600। তোমার কত আছে বলো তো? 200 জনের জন্য। তাহলে 200 জনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণ কত হবে? 360 ডিগ্রি ইন্টু কত? 200 ডিভাইডেড বাই কত? 600। তাই তো জানি আমরা। আচ্ছা, এই শূন্য এটাতে কাটলে হবে 6 0 60। তাহলে এটা কত হলো ভাইয়া বলো তো? 120। তাহলে 120 ডিগ্রি। তাহলে পাইচিত্রের কোণের পরিমাণটা কত হবে? পাইচিত্রের কোণের পরিমাণটা হবে 120 ডিগ্রি। বুঝছো ভাইয়া? বুঝাতে পারছি? তাহলে মোট যেটা হবে সেটাই হবে ওই কেন্দ্রে উৎপন্ন ডিগ্রি। তাহলে মোট আছে 600 জনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণটা কত? 360। 1 জনের জন্য কত? আর যা থাকবে তার জন্য কত? এটা পাইচিত্র এঁকে দেখাইতে বলছে। 200 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 106 জন। তাহলে 200 জনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণের 240 জনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 360। 1 জনের জন্য কত আর 106 জনের জন্য কত? দেখো, তাহলে 240 জনের জন্য লিখলাম কেন্দ্রে উৎপন্ন কোণ কত? কেন্দ্রে উৎপন্ন কোণ কত?
উৎপন্ন কোণ হলো 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তাহলে একজনের জন্য কেন্দ্রের উৎপন্ন কোণ কত? 360 ডিভাইডেড বাই কত? 240। 240। তোমার কত আছে বলো বলো বলো? 106। 106 জনের জন্য কেন্দ্রীয় উৎপন্ন কোণ কত? 360 ইন্টু কত? 106 ডিভাইডেড বাই কত? 240। 240। এটা হবে হলো 159। 159 ডিগ্রি। সামনে বাইরে আছে। হ্যাঁ সামনে বাইরে আছে লাগিয়ে দিয়ে। কোনটার? মানে গেটেরও আছে, মানে সব সবই একসাথে। জাহিদ আছে না? না, জাহিদ চলে গেছে। তাহলে আমি যাবো কিভাবে? তুই কি ঘুমাইতে বলবা? এখন ঘুমাবো। আপনার রাতে থাকেন, সমস্যা কি? না, আমি বাড়ি চলে যাবো সকালে। ও, খুব বেশিক্ষণ লাগবে না, দাঁড়াও দে, এই 40 মিনিট জেগে থাকো। ঠিক আছে। তাহলে তাহলে দেখো, এটাকে যদি পাই চিত্রের সাহায্যে আঁকাই তাহলে আবার কি হবে? তাহলে কি হবে? তাহলে এটা পাই চিত্র সাথে দেখা যাবে। হ্যাঁ, পাই চিত্র পাই চিত্র অঙ্কন করে। হ্যাঁ, পাই চিত্র কি করে? অঙ্কন করে। তাহলে পাই চিত্র অঙ্কন করলাম, তাহলে এটা কত হবে? এটা কত হবে? কত বলছে? 159 ডিগ্রি। 159 ডিগ্রি এইরকম। এই যে এইখানে উৎপন্ন কোণ হলো 159 ডিগ্রি। নর্মালি আমি আঁকলাম, তোমরা কিন্তু একটু সুন্দর করে আঁকানোর ট্রাই করো। ওকে, নেক্সট। কি বলছে? এত সংখ্যাগুলোর মধ্যক কত? দেখো, এই সংখ্যাগুলোর মধ্যক আমরা নির্ণয় করবো। তাহলে মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে আমার প্রথমেই কাজকে মানের ক্রমানুসারে সাজানো, হয় ঊর্ধ্বক্রম হয় অধক্রম। আমি এটাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে, ঊর্ধ্বক্রমানুসারে, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। দেখো, এটাকে আমি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কি হবে? দেখো, তাহলে শুরুতে আমার কত আছে? 10, 12, 14। এটা সাজানোই আছে, এটা সাজানোই আছে, এটা কি সাজানোই আছে। তাহলে এটাকে আমি আবার লিখলাম যে 10, এটা কিন্তু লেখার দরকার নাই যেহেতু সাজানো আছে। 12, 14, 18, 19 এন্ড কত? 25। তাহলে মধ্যক সমান কত হবে? 1, 2, 3, 4, 5, 6 জোর। তাহলে n = 6। এটা কি সংখ্যা? ব্র্যাকেটে লিখবা, এটা হলো জোড় সংখ্যা। এটা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে n যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্রটা কি বলো তো ভাইয়া? তাহলে মধ্যক বারবার শিখাইতেছি, এটা কত? n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হলো 2। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইবার করো, তাহলে মধ্যক নির্ণয় করো। n/2 তম পদ মানে কত? n/2 তম পদ মানে কত? n/2 তম পদ মানে কত? 3 × 6, এটা হলো 3 তম পদ প্লাস 4 তম পদ, 4 তম পদ ডিভাইডেড বাই কত? তাহলে 3 তম পদ কাউন্ট করো। 3 তম পদ কত? 1, 2, 3। 4 তম পদ এটা। তাহলে আমার কত হবে? বলো বলো বলো। 14 + 18, 14 + 18 ডিভাইডেড বাই কত? 2। তাহলে 14 আর 18 যোগ করলে কত হবে? 2, 1।
2 3 32 ডিভাইডেড বাই 2, তাহলে এটা আমার কত হবে 16। তাহলে এটার মধ্যক কত হবে? মধ্যক হবে হলো আমার 16। ঠিক আছে, বুঝছো সবাই? আশা করি বুঝছো। এইটা দেখো, এত 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 উপাত্তগুলোর প্রচুরক আছে কিনা ব্যাখ্যা করো। আমরা দেখবো যে সংখ্যা একাধিকবার আছে কিনা। দেখো, 1 একবারই আছে, 3 একবারই আছে, 0 একবারই আছে, 5 একবারই আছে, 7 একবারই আছে, 4 একবারই আছে, 10 একবারই আছে। প্রত্যেকটা সংখ্যায় একবার করে আছে, একাধিকবার নাই। যদি কোনো উপাত্তে প্রত্যেকটি সংখ্যা একবার করে থাকে, দ্বিতীয় বানান নাই, তাহলে ওই উপাত্তের কোনো প্রচুরক বিদ্যমান থাকে না। তাহলে এই উপাত্তে কি নাই? কোনো প্রচুরক নাই। তুমি সুন্দর করে কথাগুলো লিখবা, আমি জাস্ট অ্যান্সারটা লিখলাম। তাহলে উপাত্তে কোনো প্রচুরক নাই। উপাত্তে কোনো কি নাই? কি নাই বলো? উপাত্তে কোনো প্রচুরক, উপাত্তে কোনো প্রচুরক নেই, মনে রেখো। নেক্সট, সৃজনশীলে চলে আসছি আমরা। হ্যাঁ, সৃজনশীলে চলে আসছি আমরা। একটু সৃজনশীল প্র্যাকটিস করি। কোনো পরীক্ষায় 60 জন ছাত্রের মধ্যে জিপিএ 5 পেল 15 জন। তথ্যটি পাইচিত্র দেখাও। কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি, এটাকে আবার দেখাবো। আচ্ছা, 30 জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ের প্রাপ্ত নম্বর। 5 শ্রেণী ব্যবধানে ক্রমযোজিত গণসংখ্যার নিবেশন সারণী। আমার একটা সারণী তৈরি করতে বলছে। প্রদত্ত উপাত্তের, মানে এই উপাত্তের মধ্যক নির্ণয় করতে বলছে। ও মাই গড। ঠিক আছে, আমরা দেখো আস্তে আস্তে দেখি। 60 জন শিক্ষার্থীর কি দেওয়া আছে? জিপিএ 5। তাহলে কতজন শিক্ষার্থী? 60 জন। তাহলে 60 জনের জন্য উৎপন্ন কোণ কত বলতো? কেন্দ্রে উৎপন্ন কোণ কত? বলতো? 60 জনের জন্য উৎপন্ন কোণ কত? উৎপন্ন কোণ হলো 360 ডিগ্রি। তাহলে একজনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণ কত? তোমরা কিন্তু ডট ডট দিবা। আমি একবার তাড়াতাড়ি করানোর জন্য এমন করতেছি, মানে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তোমরা বোরিং হয়ে যাবা। 360 ডিগ্রি ডিভাইডেড বাই কত? 60। আচ্ছা, তারপরে কতজন বলছে? 15 জন। তাহলে যে 15 জনের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 360 ডিগ্রি ইন্টু কত? 15 ডিভাইডেড বাই কত? 60, তাই তো? এই শূন্য এটা দ্বারা এটা কাটলে কত হবে? 6 6 15 কত? 90 ডিগ্রি। তাহলে এটাকে আবার পাই চিত্র দেখাইতে হবে, তাই না? পাই চিত্র দেখি, পাই চিত্র অঙ্কন করে পাই। হ্যাঁ, পাই চিত্র অঙ্কন করে, পাই চিত্র কি অঙ্কন করে। দেখো, আমরা পাই চিত্র আঁকবো। তাহলে এই যে আমরা আঁকলাম। দেখো, এই পাই চিত্র নিলাম তো। এখন দেখো, তাহলে এটা কত ডিগ্রি কোণ রাখবে? 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি মানে কি? একদম এই মনে করো সেন্টার পয়েন্ট থেকে এইখানে, ঠিক আছে, দেন আবার এখান থেকে এখানে, তাহলে এই কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত বলতো? এই যে এইখানে উৎপন্ন কোণের পরিমাণ কত? উৎপন্ন কোণের পরিমাণ হলো 90 ডিগ্রি। দ্যাট ইজ দ্য থিং ইউ নিড। এইটা 5 শ্রেণী ব্যবধান ধরে। তাহলে এটা নির্ণয় করার জন্য ভাই আমার কি কি লাগে? সর্বোচ্চ নাম্বার, সর্বনিম্ন নাম্বার, পরিসর, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী সংখ্যা, দেন চিত্র, দেন সারণী। তাহলে এখানে আমি বের করব ম্যাক্সিমাম নাম্বার এন্ড মিনিমাম নাম্বার। তাহলে ম্যাক্সিমাম নাম্বারটা কত আমি বের করব, মিনিমাম নাম্বারটা কত দেন আমি বের করব। খোঁজো এর মধ্যে, খোঁজো কোনটা আছে। ম্যাক্সিমাম নাম্বার কত? দেখো 68, 70, 92 এখন পর্যন্ত হাইস্ট, 98 এখন পর্যন্ত হাইস্ট, 98। তাহলে ম্যাক্সিমাম নাম্বারটা হলো কত আমার? 98। মিনিমাম নাম্বারটা কত খোঁজো? 40, 52 এখন পর্যন্ত 52 এন্ড 52। তাহলে আমি কত পেলাম? 52। তাহলে এইখান থেকে আমার কি নির্ণয় করতে বলছো বলো তো ভাইয়া? আমার কি নির্ণয় করা লাগবে? আবার নির্ণয় করা লাগবে পরিসর। কি নির্ণয় করতে হবে? পরিসর। তাহলে দেখাচ্ছে পরিসর নির্ণয় করি। পরিসর কত ভাইয়া বলো? সর্বোচ্চ নাম্বার বিয়োগ সর্বনিম্ন নাম্বার যোগ কত বলো তো? 1। তাহলে বিয়োগ করো।
47 কত 47। শ্রেণী ব্যাপ্তি কত দেওয়া আছে? 5 শ্রেণী ব্যবধান ধরা আছে, যে 5 শ্রেণী ব্যবধান, এই যে শ্রেণী ব্যবধান 5, শ্রেণী ব্যবধান 5। তাহলে শ্রেণী ব্যাপ্তি কত? শ্রেণী ব্যাপ্তি কত? শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধানটা কত? 5। তাহলে শ্রেণী সংখ্যা কত? তাহলে হবে শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা কত হবে বলো তো ভাইয়া? পরিসর ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই কত? শ্রেণী ব্যাপ্তি। তাহলে এটা হবে 9.4। তাহলে অ্যাপ্রক্সিমেটলি কত? 10। ওরে মারে, অনেক বড় হবে। তাহলে আমরা আঁকি, নো ইস্যুস, আমরা চিত্র আঁকি। চিত্র তো আঁকতেই হবে আমাদের, তাই না? সারণী তৈরি করবো, জাস্ট আমাদের সারণী তৈরি করতে হচ্ছে। তাহলে সারণী একটা আমরা তৈরি করি। হ্যাঁ, সারণী তৈরি করতে আমার ঘর লাগবে কয়টা? ধরো ঘর লাগবে হলো আমার, এ পর্যন্ত গেলাম, আমার ঘর লাগবে হলো, শুধু সারণী করতে বলছে তাহলে 3টা, শুধু সারণী করতে বলছে তাহলে আমার ঘর লাগবে কয়টা? 3টা। আচ্ছা আমরা করি, এই একটা সোজা হইয়া, সোজা সোজা, ঠিক আছে। 2 3 দুটা, 3, তারপরে কত? 4 5, কটা রাখলাম এখান থেকে? 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 10টা ঘরই হবে। 10 কটা? 11টা হবে। ঘর লাগবে আমার 11টা, মানে আরেকটা লাগবে। আচ্ছা আরেকটা যদি লাগে তাহলে এইদিকে আমরা একটু চাপাই, এদিকে একটু চাপাই, ঘর হবে আমার 11টা। ওকে, এই হলো 11টা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, 11টা। কেন বলো তো? ওই যে উপরে ঘরে লিখতে হবে। তাহলে এইদিকে আমার রো হবে কয়টা? 3টা। ওকে, তাহলে এখানে আমি কি লিখবো? এখানে লিখবো হলো আমি শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি লিখলাম। লিখলাম এখানে কি লিখবো? ট্যালি। এখানে আমি কি লিখবো? ট্যালি। এইখানে আমি কি লিখবো? গণ সংখ্যা। এখানে আমি কি লিখবো? গণ সংখ্যা। দেখো তাহলে এটা আবার সর্বনিম্ন নাম্বার কত আছে? 52। আমি এটা লিখবো 51 থেকে, 51 থেকে করবো, তাহলে আমার একটু সুন্দর হবে। দেখো তাহলে আমার ঘরটা হবে 51 থেকে 55। ওকে, তারপরেরটা হবে 56 থেকে 60। এটা কত হবে? 61 থেকে 65। এটা কত হবে জানো? 66 থেকে 70। এটা কত হবে? 71 থেকে 75। এটা কত হবে? 76 থেকে 80। এটা হবে 76 থেকে 80। এটা কত হবে জানো ভাইয়া? 81 থেকে 85। এটা কত? 86 থেকে 90। এটা কত? 91 থেকে 95। এটা কত হবে? 96 থেকে 100। ওকে, এই হলো আমার শ্রেণী ব্যবধান। তুমি চাইলে অন্যভাবে করতে পারো, চাইলে অন্যভাবে করতে পারো, এটাতে কোনো বাধা নাই, এটাতে কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা এবার আমরা একটা কাটবো, একটা করবো। 68, 68 কোন ঘরে আছে? এই ঘরে। এই যে একটা টান দিলাম, 68 আছে এই ঘরে। 68 মানে 68। 52 এই ঘরে আছে 52। 70 এই ঘরে আছে 70। 92 এই যে 91 92 এই ঘরে। 54 54 এই ঘরে আছে 54। 75 এই ঘরে আছে 75। 82 এই ঘরে আছে 82। 98 এই ঘরে আছে 98। এমনি করে ট্রাই করবা। 56 এই আছে 56।
88, 88 এই ঘরে আছে 88। তারপরে কত আছে 73, এই ঘরে আছে 73। 93, 73, 90 পরে ছাড়ছিলাম 90। তারপরে কত আছে 96, এই হলো 96। 58, এই ঘরে আছে 58। 64, 64 এই ঘরে আছে 64। 77, 77 তো এই ঘরে আছে 77, তাই তো। 83, এই ঘরে আছে 83। 80, এই ঘরে আছে 80। 85, এই ঘরে আছে 85। 72, এই ঘরে আছে 72। 65, এই ঘরে আছে 65। 87, 87 তো এই ঘরে হলো 87, ঠিক আছে। 66, এই ঘরে হলো 66। 78, এই ঘরে হলো 78। 69, 69 কই এই ঘরে আছে 69। দেন 90, ওরে বাবা রে বাবা, এই হলো 90। 93, এই ঘরে আছে 93। 79, এই ঘরে আছে 79, ঠিক আছে। 67, 67 এই যে 67, 5টা হয়ে গেল, হ্যাঁ 67। দেন কত আছে 95, এই হলো 95। তাহলে আমি কত পেলাম এটা লিখবো। এটা পেলাম 2, এগেইন পেলাম 2, এগেইন পেলাম 2, 5, 3, 4, 3, 4, 4 তো। দেন কত 3, দেন কত 2। এই সবগুলো যোগ করে যদি 30 হয় তাহলে বুঝতে হবে আমার হয়েছে, আর যদি না হয় তাহলে বুঝতে হবে কোথাও আমি গরমিল করছি। কাউন্ট করো 6, 11, 11, 14, 18, 21, 25, 28 আর 30 হয়েছে। এটাই হলো তোমাদের সারণী, এটাই হলো তোমাদের সারণী। ওকে, নেক্সট প্রদত্ত পদের মধ্যক নির্ণয় করো। তাহলে প্রদত্ত পদের মধ্যক নির্ণয় করো, এটা তোমরা নিজেরা করবা। তাহলে প্রথমে কি করতে হবে, মানের, এটাকে মানের, আরে এটাকে মানের, প্রথমে কি করবা বলতো, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবা বা অধক্রম অনুসারে সাজাবা, যেটা তুমি করতে পারো। ক্রমানুসারে সাজাবা, অনুসারে সাজিয়ে, এটাকে মানের ক্রমানুসারে কি হবে, সাজিয়ে সাজাবা। এরপরে দেখো এখানে কয়টা সংখ্যা আছে 30, এটা কিন্তু সাজাবা, এখানে মানের ক্রমানুসারে সাজাবা, সাজাইলা। তাহলে n ইকুয়ালস টু এখানে কত আছে 30, এটা কি জোড় সংখ্যা না, জোড় সংখ্যা না, জোড় সংখ্যা। তাহলে এইটার মধ্যক নির্ণয় সূত্র কি, এটার মধ্যক নির্ণয় সূত্র কি বলতো, এটার মধ্যক নির্ণয় সূত্র কি, এটার মধ্যক নির্ণয় সূত্র হলো, এটার মধ্যক নির্ণয় সূত্র কত হবে, মধ্যক n/2 তম পদ, তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, তম পদ ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই কত 2। এরপর মান বসায় দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এটা তোমাদের কাজ, এটা HW, এটা তোমাদের HW। এটা করে তোমরা গ্রুপে সাবমিট করবা, যারা আমাদের পেজ থেকে দেখবে তারা এটা সাবমিট করবে। ওকে, আমি সব কাজ সাজাই দিয়েছি, জাস্ট তুমি মান বসাবা। নেক্সট, আচ্ছা এই একটা দেওয়া আছে, একটি কারখানায় এতজন ক্রমজড়িত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। ক্রমজড়িত গণসংখ্যার সারণী কিভাবে তৈরি করে, গণসংখ্যা যেটা প্রথমে থাকে তারপরটার সাথে যোগ করে লিখতে হয়, তারপরটার সাথে যোগ করে লিখতে হয়। আমরা দেখবো সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় করবো, সারণীর আয়তলেখা করবো। দেখো ক্রমজড়িত গণসংখ্যার সারণী তৈরি করো, তাহলে এইখানেই আমরা করি, এইখানেই আমরা করি। দেখো তাহলে এখানে লিখবো ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এই হলো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা আমার কত হবে, দেখো ভাইয়া, দেখো 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 দেখো। তাহলে 6, প্রথমে আমি 6 6 লিখবো, তারপর এটার সাথে এটা যোগ করবো, 6 আর 20 যোগ করলে কত হবে 26, 26 আর 30 যোগ করলে কত হবে 56, 56 আর 15, 1 হাতে আমার 1, 2 7 71, 71 আর যোগ করলে কত হবে 82, 82 আর যোগ করলে কত হবে 90, 90 আর যোগ করলে কত হবে 96, 96 আর যোগ করলে কত হবে
100। এর একটা সুন্দর প্যাটার্ন আছে, শিখবা প্যাটার্নটা, প্যাটার্নটা শেখো। 51 থেকে 55 এই ঘরে গণিত মানে শ্রমিকের মাসিক বেতন আছে কয়জনের? 6 জনের। 51 থেকে 60 শ্রমিকের মাসিক কত আছে? 20 জনের। আমি যদি বলি 51 থেকে 60 তাহলে কতজন? 26 জন। বুঝাতে পারছি? আচ্ছা, এইবার যদি বলে যে 61 থেকে 65 কত? 30। কিন্তু আমি যদি বলি 51 থেকে 65 তাহলে কিন্তু 56 জন। এবার আমি বললাম যে 61 থেকে 70 এর মধ্যে কয়জন আছে? তখন 30 আর 15 যোগ করে যা হবে সেটাই। এবার আমি যদি বলি 51 থেকে 80 এই সংখ্যার মধ্যে কতজন আছে? 90। আমি যদি শুধু বলি 76 থেকে 80 তাহলে কত আছে? 8। বোঝাতে পারছি? এবার আমি বললাম 51 থেকে 90 কয়জন আছে? 100 জন। আমি যদি বলি 86 থেকে 90 কয়জন আছে? তাহলে 4 জন। এটাই হলো ক্রমযোজিত গণসংখ্যার একটা সৌন্দর্য। বুঝছো? এটা হলো ক্রমযোজিত গণসংখ্যার একটা সৌন্দর্য। আশা করি বুঝতে পারছো। নেক্সট, সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় করো। এই সারণী দেওয়া আছে, আমার 4টা ঘর করলেই আমি গাণিতিক গড় নির্ণয় করতে পারবো। আচ্ছা, আমি এইখানে ঘর করি। হ্যাঁ, এইখানে আমি ঘর করলাম, এইখানে আমার 4টা ঘর লাগবে। 4টা ঘর ধরো, এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9। ওরে বাবা রে বাবা, আবার 9টা ঘর আমার করতেই হবে। দেখো, তাহলে আমি করলাম 1, করলাম, ঠিক আছে, 2 3 4 তো ডিস্টার্ব দিছে। 4 না, 5 ঠিক আছে। 5 কত? 6 7 8 আর 9। যেমনই হয়েছে। হ্যাঁ, একটু বাঁকা দ্বারা হয়েছে 900। তাহলে ঘর হলো আমার 4টা। কয়টা? 4টা। কয়টা? 4টা। শ্রেণী ব্যবধান চারটা ঘর আছে। দেখো, 4টা ঘর আমার লাগবে। তাহলে এখানে আমি কি লিখবো? এখানে লিখবো হলো শ্রেণী ব্যাপ্তি, যেটা আমার দেওয়াই আছে। তারপরে কি? মধ্যবিন্দু। তারপরে কি আছে? গণসংখ্যা। তারপরে কি আছে? একটু বোঝানো। এই যে মধ্যবিন্দুকে বলা হয় xi, গণসংখ্যাকে বলা হয় fi, আর এইটা হবে xi ইন্টু কত? fi। মধ্যবিন্দু গুণন গণসংখ্যা। তাহলে কি আছে? 51 থেকে 55। তারপরে কত আছে? 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে কত? 75, 76 থেকে কত? 80, 81 থেকে কত? 85, 86 থেকে কত? 90। ঠিক আছে, লিখলাম। এইবার দেখো, আমার মধ্যবিন্দু নির্ণয় করবো। তাহলে মধ্যবিন্দু নির্ণয় করার প্রসেসটা কি? এই দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ। 51 আর 55 যোগ করলে কত হয়? 51 যোগ 55, 106 ভাগ করো 2 দ্বারা, কত হবে? 53। তাহলে এটা হবে কত? 53। তাহলে যেহেতু আমাদের শ্রেণী ব্যাপ্তি কত? 5, প্রত্যেক ক্ষেত্রেই 5, তাহলে প্রত্যেক ক্ষেত্রে 5 যোগ করতে কত যাব? তাহলে 55, 58, 63, 68, 73, 78, 83 এন্ড কত? 88। ঠিক আছে, গণসংখ্যা তো দেওয়াই আছে। গণসংখ্যাটা লেখো। গণসংখ্যাটা কত আছে? 6, 20, তারপরে কত আছে? 30, 15,
11 8 6 and 4। এবার আমার কি করতে হবে, এই দুটো গুণ করে লিখতে হবে, এই দুটো গুণ করে লিখতে হবে। তাহলে আমরা লিখবো, দেখো গুণ করে লিখবো 53 গুণন 6 318, 318 58 গুণন 20, 58 গুণন 20 1160, তারপরে 63 গুণন 30 1890, 1890 68 গুণন 15 1020, 1020 73 গুণন 11 803, 803 78 গুণন 8 624, 624, তারপরে কত আছে 83 গুণন 6 498 আর 88 গুণন 4 88 গুণন কত 4 352। এবার এই সবগুলো আমাকে যোগ করতে হবে, সবগুলো যোগ। তাহলে 352 যোগ 498 যোগ 624 যোগ 803 যোগ 1020 যোগ 1890 যোগ 1160 যোগ 318 যোগ করলে কত হবে? এই টোটালটা যদি যোগ করি তাহলে এই টোটালটা যোগ করে হবে হলো xi fi, এইটাই কষ্ট হবে হলো কত 3টা 6। আহারে 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 আহারে, এখানে হবে না, এইখানে হবে না, তাহলে এখানে আমি লিখলাম xi fi, এটা হবে হলো 1 2 3 এন্ড কত 5। আবার এইটাকে গুণ করতে হবে, এটাকে বলা হয় গণসংখ্যা। গণসংখ্যা হলো n, মোট গণসংখ্যা কত আছে, মোট গণসংখ্যা তোমার কতজন যোগ করো, 100 জনের কথা বলা আছে, একটি কারখানায় 100 জন শ্রমিকের, তাহলে গণসংখ্যা আছে আমার 100, গণসংখ্যা আছে আমার 100। তাহলে গড় নির্ণয়টা কত হবে, এই পাশে আমি গড় নির্ণয় করো, তাহলে গড় নির্ণয় কত হবে, গাণিতিক গড়। তাহলে গড় সমান হবে কত, গড় সমান হবে কত, এটা সূত্র আছে, ওইটাকে এটা দ্বারা ভাগ। তাহলে আমি শর্ট করে লিখলাম 6 6 6 5 ভাগ কত 100, কত হবে 66.65। এটাই হলো आंसर, 66.65। এটাই হবে কি आंसर, আলি এটাই হবে आंसर। ওকে, এটাই হলো গাণিতিক গড়, বুঝছো? ঠিক আছে, তাহলে আমি চিত্র করে গাণিতিক গড়ের সূত্রটা ফেলে এটা করে দিলেই হয়ে গেল। নেক্সট আরেকটা আছে, গাণিতিক গড় থেকে আয়তলেখ আঁকো। আয়তলেখ আঁকতে গেলে আমার 3টা ঘর লাগে, একটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর কি লাগে, আচ্ছা এইখানেই আঁকি, হ্যাঁ এইখানেই আঁকি, ধরো এইখানেই আঁকলাম। সিমিলারলি এবার আর একটু প্যারা হবে, আবার আমার ঘর লাগবে হলো 9টা, ঘর লাগবে কটা 9টা, নিলাম দেখো 2 3 4 আর নিচ্ছে না, 4 5 6 7 8 আর 9, 8 আর 9, ঠিক আছে ঠিক আছে, একটু সুন্দর করে করি দেখো, ঠিক আছে আমরা লিখলাম। তাহলে আমার ঘর হবে কয়টা, এদিকে 3টা, এই একটা সুন্দর করে রাখতে হবে, বুঝছো, এই একটা দেখো। তাহলে এখানে হবে কি আমার, এইখানে হবে শ্রেণী ব্যক্তি, এটা হবে শ্রেণী ব্যক্তি, এটার কি লিখলাম শ্রেণী ব্যক্তি। এই ঘরটা আমার কি হবে জানো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন
এইখানে লিখলাম হলো শ্রেণী, এইখানে লিখলাম হলো সীমা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এটা হলো গণসংখ্যা। এটা আমার কি বলো তো ভাইয়া? এটা হলো আমার গণসংখ্যা। লিখলাম লিখলাম লিখলাম, এইটা হলো আমার গণসংখ্যা। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা একটু পরে বোঝাই, এটাকে লিখে নেই। আমার 51 থেকে কত 55, এটা লেখো 51 থেকে 55। দেন কত 56 থেকে 60। দেন কত 61 থেকে 61 থেকে 65। দেন কত 66 থেকে 70। দেন কত 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85, 81 থেকে 85। দেন কত 86 থেকে কত 90। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা ভাইয়া কি করবা জানো? অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কি করবা জানো? এই দিক থেকে হাফ কমাইবা, এই দিক থেকে হাফ বানাইবা। এই দিক থেকে যদি হাফ কমাই তাহলে এটা কত হবে 50.5, আর এটার সাথে হাফ বানাইবা, এটা কত হবে 55.5। এটা বের করার একটা সূত্র আছে, হাফ ডি। হাফ ডি এটা তোমরা 9-10 গেলে পাবা, এখন তোমাদের দরকার নেই, তোমরা জাস্ট এটা মনে রাখবা। তাহলে এটা কত হবে 50.5, এইখান থেকে হবে 55.5। আবার সেম জিনিসটা এখানে আসবে, এটাকে কমাইলে তাই হবে 55.5 থেকে কত হবে 55.5 থেকে এটা কত হবে 60.5, 60 কত হবে 5। ঠিক আছে, ঠিক আছে। এটা কত হবে 60.5 থেকে কত হবে জানো 65.5। এবার এটা দেখো 65.5 থেকে এটা কত হবে জানো 70.5। এটা 70.5 থেকে কত হবে জানো 75.5। এটা 75.5 থেকে কত হবে জানো 80.5। 80.5 থেকে এটা কত হবে 85.5। এটা 85.5 থেকে হবে 90.5। বুঝলাম বুঝলাম, কাহিনী কাহিনী বুঝলাম। উফ, ঠিক আছে। এইবার আমার গণসংখ্যা যা আছে তাই 6, 20, 30, 15, 11, 8, 6 আর 4। 4, ঠিক আছে। এই আমার এইগুলো লাগবে। এখন এইটাকে আমি কি করব ছক কাগজে স্থাপন করব। তাহলে এই যে নিলাম 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 নিলাম, দেখো দেখো ধরো এটা আমার ছক কাগজ, দেখছো আমি এটাকে ছক কাগজ বললাম। হ্যাঁ, এটাকে আমি ছক কাগজে ধরে নিলাম। আচ্ছা আমি একটু কালার চেঞ্জ করতে তাহলে বুঝতে সুবিধা হয় না। দেখো আমি দুইটা নিলাম। এখন এটাকে আমি কি করবো জানো, এইটা হলো আমার শূন্য, এটা হলো আমার মূল বিন্দু, এটা হলো কি আমার মূল বিন্দু, এটা হলো কি আমার মূল বিন্দু, এটা হলো শূন্য। এখন আমার যে কাজটা করতে হবে, যে কাজটা করতে হবে, এই যে 55.5 থেকে 55.5 এর আগের একটা শ্রেণী ব্যবধান কিন্তু আমার লাগবে। এর আগের একটা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লাগবে। কেন লাগবে? যখন আমি আয়তলেখ অঙ্কন করতে যাব তখন আমার এটা লাগবে। তাহলে আমি মনে করো এটাকে ধরলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 আর 20। আমি এটা ধরে নিলাম বোঝার জন্য। এবং এইখান থেকে একটা আমার লাগবে, তাহলে এখানে আমি লিখলাম হলো 50.5। এইখানে আমি লিখলাম কত 50.5। এর পরেরটা কত 55.5। তারপরেরটা কত 60.5। তারপরেরটা কত 65.5। তারপরেরটা কত 70.5। তারপরেরটা 75.5। তারপরেরটা কত 80.5। তারপরেরটা কত 85.5। তারপরেরটা কত 90.5। এইটা বুঝো ভাইয়া। এখন দেখো 55.5 থেকে
55.5, এইটার আছে কত 6, তাহলে এইটা হলো আমার এই 0 থেকে 50.5 পর্যন্ত আছে, আর একটা অতিরিক্ত আমার করা লাগবে, অতিরিক্ত করা লাগবে। ঠিক আছে, এখন দেখো ভাইয়া এটা কত আছে 6, 1 2 3 4 5 6, তাহলে এই যে এইখান পর্যন্ত আছে না, এই যে 6, এই যে 6, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমার একবার কি এখান লাগবে, এইবার আমি বক্স করব। তাহলে এই যে বক্সটা কই পর্যন্ত হবে, যে এই ঘর পর্যন্ত হবে। এই যে এইখান থেকে যে এই যে এই সোজা উঠা, এই যে এই সোজা উঠে যে এইখান থেকে এই পর্যন্ত হবে বক্সটা। ঠিক আছে, ঠিক আছে। এই যে তাহলে এটাকে যদি আমি টানি, দেখো এই যে এইখান থেকে টানতে হবে, এই যে এইখান থেকে টানলাম, ঠিক আছে, ঠিক আছে, এই যে টেনে দিলাম, ওকে। আবার একটা হয়ে গেল। আবার 55.5 থেকে এই যে 60.5, এটা কত আছে 20, এই যে সর্বোচ্চ ঘর এই পর্যন্ত আছে। তাহলে এইখান থেকে আমি উঠবো কোন পর্যন্ত, এই 20 পর্যন্ত উঠলাম, উঠলাম উঠলাম, দেখো এই 20 পর্যন্ত আমি উঠছি, উঠছি তো উঠলাম। এরপরে এটা আমার যাবে কোন পর্যন্ত, এইখান থেকে এই 20 পর্যন্ত যাবে, গেল, গেল তো, ঠিক আছে। কোনো ইস্যুস, কোনো ইস্যুস, আশা করি নো ইস্যুস। এখন এইটা আমার এখানে লাগাই দাও, হয়েছে, হয়েছে কিন্তু, দেখছো। তাহলে এইবার এইভাবে আমাকে যেতে হবে, পরের ঘরটা কত আছে 30, আরো উপরে উঠতে হবে। তাহলে ধরো এটা 30, তাহলে এটার বিন্যাস ঘটবে কত, ধরো এইখান থেকে নিয়ে এই যে 30, মানে এটা আমার আরো উপরে গেল, ধরো এরকম উপরে গেল, গেল, ধরো এরকম উপরে গেল, ধরো এরকম উপরে গেল, ঠিক আছে। তারপরে ঘরটা কত আছে 15, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মানে এই ঘর পর্যন্ত আমি যাব। পরের ঘরটা যাব আমি কোন থেকে, এই যে এইখান থেকে যে 15 পর্যন্ত গেলাম। আনুমানিক একটা মান আমরা নিব, আনুমানিক একটা মান আমরা নিব, ঠিক আছে। দেখো এরপরে কত আছে 11, এরপরের ঘরটা কত আছে 11 15, এই যে 14 13 12 11, এই পর্যন্ত আছে। তাহলে এই পর্যন্ত আমরা যাব, এইখান থেকে এই পর্যন্ত যাবো, এই যে 11, ঠিক আছে 11। তারপরে কত আছে 8, তারপরে ঘরটা কত আছে, এইখান থেকে আমরা 8 ঘর পর্যন্ত যাবো, ধরো এইটা হলো আমার 8, ঠিক আছে। তারপরে কত আছে 6, তাহলে 6 ঘর পর্যন্ত যাবে, যে এইখান থেকে 6 ঘর, এই যে আরে এটা মুছে দাও, এইখান থেকে 6 ঘর, 8 যদি হয় তাহলে এটা ধরো 6, এটা ধরো 6, ঠিক আছে। তারপরে ঘরে কত আছে 4, তাহলে যে এইখান থেকে যাবো কয় ঘর, যে এইখান থেকে যাবো হলো আমি 4 ঘর। তাহলে এইটাই আমার কি হলো, এইটাই হলো আয়তলেখ, এইটাই আমার কি হলো আয়তলেখ। এখন ভাইয়েরা এইখানে তোমার কাজ আছে, এইখানে তোমার কাজ আছে লিখতে হবে, এইখানে তোমার লিখতে হবে যে এটা কি এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর তুমি কি লিখছো, এক্স অক্ষ বরাবর তুমি কি লিখছো এটা তোমাকে লিখতে হবে। এই যে এক্স অক্ষ বরাবর তোমার কি আসছে, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এই কথাটা লিখতে হবে, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, শ্রেণী সীমা। এবং ওয়াই অক্ষ বরাবর তুমি কি কি করছো, ওয়াই অক্ষ বরাবর তুমি কি করছো, গণসংখ্যা। এই যে ওয়াই অক্ষ বরাবর তুমি কি করছো, গণসংখ্যা লিখছো, লিখছো। এইবার তোমাকে অবশ্যই এখানে স্কেল লিখতে হবে, এখানে কি লিখতে হবে জানো ভাই, এক স্কেল। এই যে স্কেল, স্কেলটা কি হবে, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম প্রতি ঘরকে 1 একক ধরে, এই যে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম প্রতি ঘরকে 1 একক ধরে, 1 একক, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে। এক একক ধরে এই স্কেলটা তোমাকে লিখতে হবে, তাহলে তোমার কমপ্লিট হয়ে গেল। বুঝছো, আশা করি বুঝতে পারছো। এই ছিল ঘটনা। আর সিমিলারলি এই কথাটা তুমি গ্রাফ পেপারে লিখে দিবে, তুমি কি করছো কি না করছো, ওকে। আচ্ছা, এখানে স্টার ব্যাস 8, আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবা। তোমরা লম্বা একটা সময় ক্লাস করলা, আমি জানি তোমাদের বোর লাগতেছে, কিন্তু কিছু করার নাই ভাই, এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এত লম্বা চড়া আয়োজন করে তোমাদের সাথে কথা বলা। ভিডিওটা কেমন লাগে তোমার মূল্যবান কমেন্টস রেখে যাও।
তাহলে আমরা দেখে অনুপ্রাণিত হব। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আজকের মতো যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।